সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং মডেল অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। আলিয়াস ফ্রান্সিসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী রিফ্লেকশনস বাই লুবনা চারিয়া। বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 17 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। বংশী রাজবংশী নাচে দুলিয়া দুলিয়া। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেইস কিচেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টুডেইস কিচেন অনুষ্ঠানে। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আচ্ছা, তোমরা যে কৃষি কাজটাকে ছোট করে দেখতেছো, সেটার উপর আমি একটা রেফারেন্স টাইনি দিই সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ বুয়া, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ। সে তার ছেলে এবং মেয়ে জামাতাকে কৃষির উপর পড়াশোনার জন্য বিদেশে যাইতে বলেছিল। তাহলে বুঝো যে রবীন্দ্রনাথ কতটা আধুনিক। হ্যাঁ, সে সেই সময় থেকে এই সময়ের চেয়ে আধুনিক ছিল। তারপরে যেটা যে ছাগলের দুধের কথা বললাম, হ্যাঁ, ছাগলের দুধ খালি পরে বাচ্চা পোলা পানের, এমনকি আমার মতো মানে যারা ইয়াং, তাদেরও কিন্তু সর্দি কাশি সব হাওয়া হয়ে যায়। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। সরি, আসলে না না, আমি তো ভাবছি যে তুমি কিছু মনে করতেছো কিনা। আমি কিছু মনে করিনি। এগুলো তো তোমার কাছে খুব নর্মাল হওয়ার কথা। জীবনে নিশ্চয়ই প্রেম করেছো, লাভ লেটার তো পাইছো, ছেলেপেলেরা পিছিয়ে ঘুরছে না। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। 18 নভেম্বর মুক্তি পাবে তানিয়া বৃষ্টি অভিনীত চলচ্চিত্র যদি তুমি জানতে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? ভালো আছি। আর তো মাত্র 2 দিন, তারপর তো অপেক্ষার পালা শেষ, রিলিজ হবে যদি তুমি জানতে। নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটেড? হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড, প্লাস অনেক বেশি নার্ভাস যে আসলে দর্শকদের কেমন লাগবে সেটা নিয়ে। তো দেখা যাক আর কি, মানে ফিঙ্গার ক্রসড যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই আশা করছি আমরাও যে ভালো কিছুই হবে। চলচ্চিত্রটা কোথায় কোথায় মুক্তি পাবে? চলচ্চিত্র আমি যতটুকু জানি এখন পর্যন্ত এটা হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে, যমুনাতে ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে, বলাকাতে মুক্তি পাচ্ছে, মধুমিতাতে মুক্তি পাচ্ছে। এই 4টার কথা আমি আপাতত জানি।
এখানে আপনার সাথে কো আর্টিস্ট হিসেবে কে আছেন? আমার সাথে অ্যাজ এ পেয়ার আমার হিরো হিসাবে আছে আশরাফ কিটু নামে একটা ছেলে। সে হচ্ছে একদমই নতুন, সে থাকে অ্যাকচুয়ালি বেলজিয়ামে। ওইখান থেকে এখানে নর্মালি হচ্ছে এখানকার ছেলে চাঁদপুরে, বাট ওইখানে আর কি বড় হওয়া, তো ওইখান থেকে এসে আসলে কাজটা করা হয়েছে। এই তো গল্পটা যদি একটু বলতেন দর্শকদের জন্য। গল্পটা এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল লাভ স্টোরি, পুরোটাই আসলে ভালোবাসা নিয়েই, কিন্তু এটার মধ্যে অনেক ম্যাজিক আছে। নর্মালি যেমন হয় স্টোরি, লাভ স্টোরি, একদমই ডিফারেন্ট একটা ব্যাপার এখানে আছে। আর গল্পটাতে আমি আমার যদি ক্যারেক্টারের কথা বলি, সেটা হচ্ছে আমি 3 ধরনের ক্যারেক্টার প্লে করছি এখানে। ফার্স্ট টাইম আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল সত্যি কথা বলতে। যাত্রার একটা মেয়ের ক্যারেক্টার আমি প্লে করি এখানে। যাত্রার মেয়ের পর হচ্ছে জুলি নামে একটা ক্যারেক্টার, যে নর্মালি চঞ্চল, খুব মিষ্টি একটা মেয়ে। তো পুরো ছবিটা হচ্ছে একটা ম্যাজিকের উপরে, বাট লাভ স্টোরি। বা শুনেই মনে হচ্ছে যে বেশ গল্পটা বেশ ইন্টারেস্টিং। Right. একই মানুষ আবার পুনর্জন্ম হচ্ছে, একটা মিষ্টি লাভ স্টোরি। এখানে ডিফারেন্ট কোনো কাহিনী কি আছে যে দেখা যায় যে এখানে আসলে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, মানবতার কথা বলে? আচ্ছা, হ্যাঁ, না এইখানে হচ্ছে আমরা দুজনই হচ্ছে খ্রিস্টান থাকি, মানে আমাদের ক্যারেক্টারটা আমরা খ্রিস্টান ছিলাম। বাট আমার যে হিরোটা, ও হচ্ছে ছবিটাতে ওর আসল কি ধর্ম এটা ও জানে না। ওকে আসলে এই ছবিতে দেখানো হয় যে ওর বাবা মাইকে, সেটাও আমরা জানি না। ওকে এক জায়গায় কুড়িয়ে পাওয়া হয়। তো ওইখান থেকে আসলে ও সব ধর্ম দেখে, বিবেচনা করে যে আসলে ওর কোন ধর্ম পছন্দ। তো শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে ও নিজে মুসলমান ধর্মটা পছন্দ করে, ও মুসলমান ধর্ম নিয়েই হচ্ছে বেড়ে ওঠে। কিন্তু আমি এখানে খ্রিস্টান ধর্ম আছি, খ্রিস্টান ধর্মে আমার বাবা মার। তো ওইখান থেকে যখন আমাদের বিয়ের ব্যাপারটা আসে, একটা ক্ল্যাশিং সৃষ্টি হয়, ক্লাইম্যাক্স, তারপরে দর্শকরা দেখে নিক। সেটাই। এছাড়া আর কে এখানে অভিনয় করেছেন আপনাদের সাথে? এখানে আমি আশরাফ কিটু ছাড়া হচ্ছে রাইসুল ইসলাম আসাদ স্যারের অভিনয় করেছেন, মনিরা মিঠু উনি অভিনয় করেছেন। এছাড়া হচ্ছে মানে আমরা 3-4 জন মিলেই হচ্ছে পুরো গল্পটা, এছাড়া এত বেশি আর্টিস্ট ছিল না মুভিতে। আপনার কাছে কি মনে হয়, এটা তো আপনার তৃতীয় চলচ্চিত্র, এর আগে দুটোতে কাজ করেছেন, সেটা সম্পর্কেও জানবো, কিন্তু এখানে আপনি কাজ যে করেছেন এখানে নিশ্চয়ই ডিফারেন্ট কিছু আছে অন্য দুটোর চেয়ে? অবশ্যই। আমি আসলে আমার মানে মিডিয়া ঢোকার পর থেকে আমি ট্রাই করেছি যে ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করতে। মানে একটা করেছি, ওটার মতো যদি সেম হয় তাহলে সেটা আমি আসলে করতে চাই না। তো এইটা আসলে পুরোটাই ডিফারেন্ট ছিল, পুরোটাই। মানে ফার্স্টে যাত্রার মেয়ের ফার্স্ট টাইম আমি ক্যারেক্টার করেছি, যে যাত্রার মেয়েরা যেমন হয়, নাচ গান বা কথাবার্তা যেমন ওদের চলাফেরা, ওইটা একদম পুরোপুরি আলাদা ছিল। সেকেন্ড যেটা করেছি হচ্ছে যে একটা মেয়ে, সিম্পল অনেক সুইট একটা মেয়ে, যে অনেক বেশি পটর পটর করে এমন একটা মেয়ে। থার্ড তো এটা একদমই নতুন, মানে এটা তো কেউ জানে না আসলে কেমন হতে পারে, মৃত্যুর পর একটা মানুষ কেমন হতে পারে বা কি। সো 3টাই আসলে একটু ডিফারেন্ট ছিল, আর আমার জন্য ফার্স্ট ছিল। বেশ চ্যালেঞ্জিং একটি কাজ, যেটা অবশ্যই। বোঝা যাচ্ছে। এই যে ডিফারেন্ট কাজ করেন, যেটা বললেন যে প্রত্যেকবারই মনে হয় যে নতুন করে চ্যালেঞ্জ নেবেন, তো এবার তো যাত্রার একজন মেয়ের চরিত্রে যে অভিনয় করেছেন, সেক্ষেত্রে সেটার ভেতর ঢুকতে নিশ্চয়ই একটু কষ্ট হয়েছে, এবং সেটার জন্য কি প্রচুর দেখা হয়েছে যাত্রার মেয়েরা কিরকম করে? হ্যাঁ, আসলে আমার জন্য খুবই ভালো হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এটা শুটিং করেছিলাম মানিকগঞ্জে, যেখানে আসলেই যাত্রা হয়। আর আমরা যে স্টেজটাতে পারফর্ম করি, যে শুটিং হয়, সেটাও একদম যাত্রার স্টেজই ছিল। তো সেই জায়গাটাতে হয়। আর আমরা হচ্ছে শুটিংয়ের তো আমাদের আসলে সারা রাত হচ্ছে শুটিং হয়েছিল গানের। আমরা তো সকাল থেকে ওইখানে ছিলাম। তো ওই বাড়িটা বা ওই জায়গাটাই ছিল যাত্রার। সো ওইখানকার মহিলাদের সাথে কথা বলা, মেয়েদের সাথে কথা বলা, ওদের মেকআপ কেমন হয়, একটু অন্যরকম হয়, অনেক বেশি সব কিছু। তো সব কিছু মিলে ওই দিনটা আমি পুরোটাই ওদের সাথে কথাবার্তা কাটানো। রাত্রে গিয়ে হচ্ছে পরে আমি মেকআপটাকে ওইভাবে নিয়ে ওদের মতো চলাফেরা বা ওদের মতো কথাবার্তা, বসার স্টাইল, ওই জিনিসগুলো আসলে ওইখান থেকে আমার জন্য খুবই হেল্প হয়েছে, যে ওইখানে কাজটা হয়েছে। বা একেবারে সরাসরি অভিজ্ঞতাটা শেয়ার করা গেছে। আপনি যেটা বললেন যে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এর আগেও দুটো চলচ্চিত্রে কাজ করেছেন, তো প্রথম দুটো চলচ্চিত্র, একটি ঘাসফুল, অন্যটি লাভার নাম্বার 1, সেটা কার সাথে কাজ করেছেন? ঘাসফুলে হচ্ছে এটা ইন্টারেস্টেড ফিল্মের কাজ ছিল। এখানে আমি, কাজী আসিফ রহমান, সাবিলা, সাবি, আমরা 2টা মেয়ে আর একটা ছেলে ছিল। এখানে ওই মুভিটাও আসলে একটু ডিফারেন্ট ছিল। ওইটার কাহিনী ছিল হচ্ছে, একটা হচ্ছে 2015-এর মেয়ে, আরেকটা ছিল হচ্ছে একদম পুরনো 19 মানে অন্য আরেকটা সালের
তো দুই ক্যারেক্টার ছিল, আমি হচ্ছে 15-এর মেয়েটাকে প্লে করেছিলাম ক্যারেক্টার, ওইটা ছিল একটা। আর লাভার নাম্বার 1 এটাতে ছিলাম হচ্ছে আমি, বাপ্পি চৌধুরী আর পরিমণি, আমরা 3 জন ছিলাম। এটা পুরো ফুল কমার্শিয়াল একটা মুভি ছিল। কিছুটা কমার্শিয়াল, একেবারে ফুল কমার্শিয়াল, এবং এটাকে কি বলবেন যদি তুমি জানতে? এইটাকে আসলে আমি মিক্সড বলবো, কারণ হচ্ছে এটা যে আমাদের ডিরেক্টর যে ছিল নদী ফিরোজ, উনি হচ্ছে মানে একদমই চাচ্ছিলেন না যে একদম আর্ট ফিল্ম হবে বা মানে একটু আলাদা হবে এটার মধ্যে, এই জন্য উনি 2 রকমের জিনিসটাই মিক্সড করেছে, 2 মাসালাই ছিল, তো এটা আসলে মিক্সড বলবো আমি। আপনার শুরুটা তো মডেলিং দিয়ে, ভিট চ্যানেলে একটি কম্পিটিশনের মধ্য দিয়ে, এবং তারপর মডেলিং দিয়ে শুরু, মডেলিং থেকে চলচ্চিত্রে আসার মাঝখানে নাটকেও কাজ করা হয়েছে, সেই যাত্রাটা যদি একটু বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল ভিট চ্যানেলে টপ মডেল, এটা আসলে আমার আশাই হচ্ছে, আমি বিকজ চাচ্ছিলাম যে আমি ফিল্মে কাজ করব। তো আমার ছোট থেকে একটা ইচ্ছে, অনেকের তো অনেক রকমের ইচ্ছে থাকে, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমার কেন জানি ছিল যে আমি ফিল্মে কাজ করব, নিজেকে বড় পর্দায় দেখবো, আমার একটা ব্যাপার। তো যার জন্য আসলে আমি চ্যানেল আইতে গিয়েছি। সেখান থেকে বের হওয়ার পর আমার ফার্স্ট কাজ ছিল টিভিসিতে কাজ করা। আর টিভিসির কাজ দ্যাটস ওয়াই আমার খুবই পছন্দের একটা কাজ, মানে এই আমি যেই সেক্টরে কাজ করি না কারণ টিভিসি আমি ছাড়বো না, এমন একটা ব্যাপার আর কি। টিভিসিতে আমার ফার্স্ট কাজ করা হয়, গ্রামীণ ফোন একটা টিভিসি ছিল। দেন আমি হচ্ছে নাটকে কাজ করি, তো ওই কাজগুলো করা হয়েছে। তো আস্তে আস্তে আসলে কাজ করা হয়েছে, বাট আমি ওই যে ফিল্মের কারণে আসলে নাটকটা মানে যতটা পেরেছি খুব কম করেছি। তো আমি আসলে টিভিসির কাজটা হচ্ছে চালিয়ে গিয়েছি, নাটকটা হচ্ছে মোটামুটি করা হয়েছে, জাস্ট এই জন্য বিকজ হচ্ছে আমি মানে ফিল্মে চাচ্ছিলাম যে ফিল্মে কিছু করতে, এই তো। গ্রামীণ ফোনে টিভিসিতে কাজ করেছেন, এছাড়া আর কোন কোন টিভিসিতে কাজ করেছেন? অনেকগুলো টিভিসি, প্রায় 15টার মতো কাজ আমার করা হয়েছে। একেবারেই দুটো ভিন্নধর্মী মাধ্যমে, একটিতে অনেক বেশি সময় ধরে স্টোরি বলা হয় চলচ্চিত্র, আর টিভিসিতে একেবারে অল্প সময়ের স্টোরি। কোনটাকে একটু কঠিন মনে হয়, চ্যালেঞ্জিং মনে হয়? আমার কাছে টিভিসিটা হচ্ছে মনে হয় যে একটু বেশি কঠিন, কারণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু বোঝানোর ব্যাপারটা থাকে। তো ওইটা আমার মনে হয় যে একটু ডিফারেন্ট আর একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, যে প্রথমত তো মাথা থেকে যে প্রোডাক্টটা কাজ করছে প্রোডাক্টটার ব্যাপারে থাকতে হবে, প্রোডাক্টটা যাতে মানুষ গ্রহণ করে এই ব্যাপারটা থাকতে হয়। তার উপর যে কনসেপ্টটা থাকে ওইটাও হচ্ছে ঠিকঠাক মতো করতে হয়। সো ওইটা আমার মনে হয় যে একটু বেশি চ্যালেঞ্জিং হয়। নাটকে বললেন যে খুব কম কাজ করা হচ্ছে, কিন্তু তারপরও যা কাজ করছেন ধারাবাহিক না 1 ঘন্টার নাটক? 1 ঘন্টা নাটক আসলে বেশি কাজ করি, আর ধারাবাহিক নাটক আমি আমার ঘাসফুল যে ডিরেক্টর ছিলেন আকরাম খান, ওনার একটা কাজ করছি আমি সিরিয়ালে। এটা হচ্ছে একটা সিরিয়াল যাচ্ছে, আর একটা 8 বাংলা আমি সিরিয়াল করছি। তো 2টা সিরিয়াল আর কি আমি করছি, এছাড়া হচ্ছে সিঙ্গেল নাটকে কাজ করা হয়। সময়ের কারণেই কি সিঙ্গেল নাটকে বেশি করা হয়? না, সময়ের কারণ অ্যাকচুয়ালি না, বললাম না ফার্স্টে যে ফিল্মের ব্যাপারটা হচ্ছে থাকে, প্রায়োরিটি বেশি পায়, যার জন্য হচ্ছে নাটকের মানে যে ক্যারেক্টারগুলো আসলে শোনার পর মনে হয় যে না, ইচ্ছে অনেক বেশি জাগে যে না করি, ওই জিনিসগুলো আমার করা হয়। তাছাড়া হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল হচ্ছে যাচ্ছে ওই কাজগুলো অ্যাভয়েড করি, যে যাতে হচ্ছে মানে ফিল্মের ব্যাপারটা যাতে মাথায় থাকে অলওয়েজ, এই জন্য আসলে নাটকে কম করা হয়। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। 18 তারিখে যে চলচ্চিত্রটা মুক্তি পাবে সেটা সফলতা কামনা করছি, এবং সেই সাথে আপনার সব রকম কাজে সফলতা কামনা করছি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এনটিভিকে অনেক ধন্যবাদ, আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর দর্শকদের এটা বলবো যে 18 তারিখ প্লিজ হলে গিয়ে মুভিটা দেখেন। রিসেন্টলি আয়নাবাজি খুব ভালো হিট করেছে, তো আমার মনে হয় আমার মুভিটা যদি আপনারা দেখেন, এটার মধ্যে অনেক মেসেজ আছে যেগুলো হচ্ছে নর্মাল লাইফের জন্য দরকার, বা হচ্ছে সচেতনমূলক মেসেজ আমি বলবো। সো মুভিটা দেখে আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে। সো প্লিজ হলে এসে মুভিটা দেখেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।